গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে। এরপর তাদেরকে ধর্ষণ করে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার। অনেক চেষ্টার পরে এইভাবে নববধূদের ধর্ষণ করে মেরে ফেলার রহস্য উদ্ঘাটন হয় না, তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেয় সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব, কি তার এই খুনের পেছনের রহস্য। গল্পের প্রতি মুহূর্তের টুইস্ট আর গায়ে কাটা দেওয়া সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ। বলছিলাম ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার কথা। বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য বেস্ট মুভির গল্প নিয়ে আসি, কিন্তু তোমরা যখন সাবস্ক্রাইব না করে পালিয়ে যাও তখন খুব কষ্ট লাগে। তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। আর কথা না বাড়িয়ে চলো গল্পের ভেতরে ঢুকা যাক। গল্পটা শুরু হয় ভারতের তেলেঙ্গানা রাজ্যের ওদেলা রেল স্টেশন থেকে। একটা 8 থেকে 10 বছরের ছেলে দেখতে পায় একটা কর্দমাক্ত মহিলা হাতে একটা কাটা মাথা নিয়ে এগিয়ে আসছে। ছেলেটি এই অবস্থা দেখে প্রচন্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে দেখা যায় সেই মহিলা হাতে কাটা মাথাটা নিয়ে স্টেশনের পাশে অবস্থিত পুলিশ স্টেশনে এসে পৌঁছায়। মহিলার এই ধরনের কর্মকাণ্ড দেখে পুলিশ স্টেশনের সবাই ভয় আঁতকে ওঠে। সে সোজা গিয়ে কাটা মাথাটি এসআইয়ের টেবিলে রাখে। এইটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয়। আমরা দেখতে পাই একটি পরিত্যক্ত কুয়া থেকে সেই কাটা মাথার বইটিকে উদ্ধার করা হয়। আর এখানেই আমাদের সাথে পরিচিত হয় পুলিশ ইন্সপেক্টর অনুদীপের সাথে। অনুদীপ হচ্ছে একজন নিষ্ঠাবান, সৎ এবং দায়িত্বশীল অফিসার। যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো এই দৃশ্যটি দেখে আমার মতোই অবাক হয়ে গেছো, তাই না? তবে এইসব রহস্যের শেষটা দেখতে হলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এরপর 3 মাস আগের ভিডিও দেখানো হয়। সম্প্রতি আইপিএস অফিসার হওয়া পুলিশ অফিসার অনুদীপ ওদেলা পুলিশ স্টেশনে তার পোস্টিং হয়েছে। অনুদীপের পোস্টিং হওয়ার আগে সে তার গার্লফ্রেন্ডকে বলে এসেছে সে এখানে 3 মাসের ট্রেনিংয়ে যাচ্ছে। ওদেলা তেলেঙ্গানার একটি ছোট্ট গ্রাম। গ্রামটিতে 6000-এর বেশি কিছু মানুষ বসবাস করে। গ্রামটিতে ধীরুপতি নামের একজন তার পরিবার নিয়ে বসবাস করে। দেখা যায় গ্রামে গতরাতে একটি বিয়ের অনুষ্ঠান হয়েছে। এরপরে আমরা দেখতে পাই বিয়ের কোণে অথবা মাধবী তার ফুলসজ্জার শেষ করে বাইরে আসছে। সবাই তাকে নিয়ে মশকরা করে। মাধবীদের পাশের বাড়ি ছিল ধীরুপতিদের। হঠাৎ ওরা দেখতে পায় ধীরুপতির বউ ওকে ঝাঁটা বেটা করছে। এর কারণ গতরাতে সে বিয়ের অনুষ্ঠানে মদ খেয়ে মাতাল হয়ে উনুনে প্রসাব করে রেখেছে। এমনিতে ধীরুপতি আলাভোলা টাইপের মানুষ। যাই হোক, এভাবে দিনটি ভালোভাবেই পার হয়ে যায়। কিন্তু গন্ডগোল বেঁধে যায় পরের দিন সকালে। গতরাতে যে মেয়েটির বিয়ে হয়েছিল অর্থাৎ মাধবীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পর তার মা বাবার কাছে খবর আসে যে কেউ একজন হত্যা করেছে মাধবীকে। গ্রামের লোকজন তাড়াহুড়ো করে যায় সেই হত্যার স্পটে। মাধবীকে দেখা যায় রক্তাক্ত অবস্থায়, হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। তখন সেখানে সবার মধ্যে একটা শোকের ছায়া নেমে আসে। কিছুক্ষণের মধ্যে সেখানে ওদেলা পুলিশ স্টেশনে সবাই এসে উপস্থিত হয়। ঠিক এখানে আমরা অনুদীপকে দেখতে পাই। অনুদীপ হত্যার স্পটটি পর্যবেক্ষণ করে বুঝতে পারে প্রথমে মাধবীকে ধর্ষণ করা হয়েছিল, তারপর তাকে খুন করা হয়েছে। আর তাকে খুন করতে ব্যবহার করা হয়েছিল ধারালো কোনো অস্ত্র। এরপরে অনুদীপ সেখানে একটি জুতার ছাপ দেখতে পায়, যেটা দেখে অনুদীপ ধারণা করে 5 থেকে 6 ফিটের কোনো লোক এই ঘটনাটা ঘটিয়েছে। এরপর মাধবীর লাশটিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। অনুদীপের নির্দেশে মাধবীর বাবা এবং স্বামীকে থানায় ধরে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য। মাধবীর স্বামী জানায় যে তাকে বিবেক নামের একটা ছেলে পছন্দ করত এবং সবসময় সে তাকেই বিয়ে করতে চাইতো। সে মাধবীকে বিয়ে করতে না পারা হয়তো সে তাকে খুন করে ফেলেছে। এরপরে বিবেককে ধরে আনা হয় থানায়। তার শরীরে এম লেখা দেখে পুলিশ বুঝতে পারে এম দ্বারা মাধবীকেই বোঝানো হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় প্রচণ্ড টর্চার করানোর কারণে সে স্বীকার করে সে মাধবীকে হত্যা করেছে। বিবেকের এই স্বীকারোক্তিতে অনুদীপ দ্বিমত পোষণ করে। বিবেকের উচ্চতা 5 ফিট হবে এবং সে ছিল বামহাতি। আর পোস্টমর্টমের রিপোর্ট এসেছে যে খুনটি করেছে সে ছিল ডানহাতি। অনুদীপের এ ধরনের ব্যাখ্যার জন্য ওদেলা থানার ওসি বিবেককে ছেড়ে দিতে বাধ্য হয়। আসলে পুলিশের টর্চারের ভয়ের কারণে এক প্রকার বাধ্য হয়ে বিবেক এই কথাটা স্বীকার করেছিল। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ধীরুপতিকে নিয়ে তার স্ত্রী একজন চিকিৎসকের কাছে গিয়েছে, কারণ তাদের বিয়ের অনেক বছর হয়ে গেলেও তারা সন্তানের মুখ দেখেনি। এর কারণ ধীরুপতির কিছুটা পুরুষত্ব নিয়েও সমস্যা আছে, যার কারণে সে তার স্ত্রীর সাথে মিলিত হতেও ভয় পায়। এজন্য তার স্ত্রী ওকে নিয়ে ডাক্তারের কাছে এসেছে। এরপর যখন বিবেককে ছেড়ে দেওয়া হয় তখন থানার একটা ফোন আসে। সদ্য বিবাহিত আরও একটি মেয়েকে হত্যা করা হয়েছে এবং তার লাশটি রক্তাক্ত অবস্থায় ওই বাগানে পাওয়া গেছে। যথারীতি খবর পাওয়ার সাথে সাথে অনুদীপ এবং তার পুলিশ টিম সেখানে পৌঁছায়। হত্যার পুরোপুরি স্পটটি দেখে অনুদীপ বুঝতে পারে মাধবীর মতোই এই মেয়েটিকেও ফুলসজ্জার রাতে তুলে এনে হত্যা করা হয়েছে। এবার সার্বিক পর্যালোচনা করে বুঝতে পারে খুনি একজন ব্যক্তি এবং সে একজন সাইকোপ্যাথ। এরপরও কোনো প্রমাণ সংগ্রহ না করে ফিরে আসতে হয় পুলিশকে। পরপর খুনের এই বিষয়গুলো নিয়ে অনুদীপ খুবই হতাশ হয়ে পড়ে।
পরে বিষয়টা নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে সে ফোনে কথা বলে এবং কথায় কথায় সে তাকে জানায় সদ্য বিবাহিত মেয়েদের বিয়ের রাতে তুলে এনে হত্যা করা হচ্ছে। বিষয়টা যেন খুব জটিল হয়ে পড়েছে। তখন ওর গার্লফ্রেন্ড বলে, আচ্ছা তুমি কি কোনো প্রুফ খুঁজে পাওনি সেখানে? অনুদীপের গার্লফ্রেন্ডের কথা শোনা মাত্রই তার কিছু একটা মনে পড়ে যায়। তারপর পরে সে আবার দ্বিতীয় হত্যা স্পটে চলে আসে। সেখানে যাওয়ার পর সে অনেক খোঁজাখুঁজির পর একটা মোবাইল খুঁজে পায়। মোবাইলটিকে পাওয়া মাত্রই সে থানায় চলে আসে এবং মোবাইলটিকে কিছুক্ষণ চার্জে রেখে দেয়। চার্জ হওয়ার কিছুক্ষণ পরে মোবাইলটিকে অন করে এবং সে একটি ভিডিও খুঁজে পায়। খুনি যখন ভিকটিমকে অত্যাচার করছিল তখন হয়তো বা কোনোভাবেই ভিডিওটি রেকর্ড হয়ে গেছিল এবং ভিডিওতে খুনি এবং ভিকটিমের মধ্যে যে কথা হচ্ছিল তা স্পষ্ট রেকর্ড হয়েছিল। কিন্তু ভিডিওতে ভিকটিম আর খুনির কথাবার্তা ছাড়া তাদের ফেস দেখা যায় না। খুনি কে বা কেন এই ধরনের হত্যা করছে তা এখনও খুঁজে পাওয়া যায়নি। রীতিমতো সে আবারও হতাশ হয়ে পড়ে, কিন্তু থেমে থাকার পাত্র অনুদীপ নয়। ভিডিও থেকে যে ভয়েসটা পেয়েছে সে সেটা নিয়ে মালিককে খুঁজতে থাকে। গ্রামে বড় এক পুলিশ টিম সবাইকে গিয়ে এটা জিজ্ঞেস করতে থাকে যে এই ভয়েসটাকে তারা কেউ চেনে কিনা, কিন্তু গ্রামের কেউ তাকে সন্তুষ্টজনক খবর দিতে পারেনি। ধীরুপতিকে যখন জিজ্ঞাসা করে তখন সে এমন একটা ভাব নেয় সে যেন ভয়েসটা চিনতে পেরেছে এবং ভয়েসটা সে বারবার শুনে সে বলে এটা তো সাম্বার ভয়েসের মতো শোনাচ্ছে। সাম্বা হলো আসলে এই গ্রামেরই একজন যুবক। সে সবসময় তার সাথে একটি ক্যামেরা নিয়ে ঘুরতো এবং বিভিন্ন মেয়েদের ছবি তুলে বেড়াতো। তারপর সাম্বাকে ধরে আনা হয় থানায়। তাকে জিজ্ঞাসা করার পর সে বারবার বলে আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। তারপর ভিডিও কণ্ঠস্বর মিলিয়ে দেখা হয় এবং ম্যাচিং করে দেখা হয় অত্যাধুনিক আইডেন্টিফাই ভয়েস সফটওয়্যার থেকে। তার ভয়েসের সাথে সাম্বার ভয়েস কোনোভাবেই ম্যাচিং করেনি। এই ঘটনার পর তারা আরও হতাশ হয়ে পড়ে। রীতিমতো তাদের উপর থেকে প্রচুর পরিমাণে চাপ আসতে থাকে। এরপর কথায় কথায় অনুদীপ বলে এর একমাত্র উপায় হচ্ছে ডিএনএ টেস্ট করা এবং এর মাধ্যমে খুনিকে শনাক্ত করা যাবে। কিন্তু থানার ওসি তার এই কথার বিরোধিতা করে, কারণ এর আগে একটা কেসের জন্য ডিএনএ রিপোর্ট আসতে প্রায় 6 মাস লেগে গেছিল। তাহলে বোঝো গ্রামের সবার ডিএনএ টেস্টের কত সময় লাগবে। অনুদীপ তার কথার প্রেক্ষিতে একটা হিসাব করে জানায় এই গ্রামে প্রায় 6000-এর মতো মানুষ আছে এবং এদের মধ্যে থেকে যাদের উচ্চতা 5 ফিট থেকে 6 ফিট তাদের সংখ্যা খুবই কম। তাই তাদের ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে খুব বেশি সময় লাগার কথা না। এরপর ডিএনএ টেস্টের রিপোর্টের 25 জনের স্যাম্পল র্যাবে পাঠায়। স্যাম্পলের রিপোর্ট আসতে 10 দিনের মতো সময় লেগে যাবে। তাই সে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। সে জানায় গ্রামে 10 দিনের মধ্যে যেন কোনো বিয়ের অনুষ্ঠান না হয়। কিন্তু তাদের এই সিদ্ধান্তে ব্যাঘাত ঘটায় গ্রামের পঞ্চায়েত। দেখা যায় এই লোকটা তার মেয়ের বিয়ের দিনক্ষণ সব ঠিক করে ফেলেছে। তখন অনুদীপ তাকে বিয়ের ডেটটা একটু পিছিয়ে দিতে বলে। তখন এই পঞ্চায়েত এই কথা শুনে রেগে যায় এবং সে বলে আমার মেয়েকে তো ছোঁয়া তো দূরের কথা, তাকে তাকানোর সাহসও কেউ নাই। এবং সে বলে তার ঠিক করা দিনেই বিয়ের অনুষ্ঠান হবে। তারপর দেখা যায় তার সিদ্ধান্ত অনুযায়ী বিয়ের অনুষ্ঠান হচ্ছে। বিয়েতে যেন কোনো প্রকার বাধা বিপত্তি না আসে এই জন্য পুলিশের পক্ষ থেকে পাহারার ব্যবস্থা করা হয়। অনুদীপ তাদেরকে বলে বিয়ে বাড়ির সকল আপডেট সময় মতো জানাতে এবং সবকিছুকে ভালোভাবে খেয়াল রাখতে। বিয়ের রাতটা ভালোভাবেই কেটে যায়, কিন্তু একটা অঘটন ঘটে যায় পরের দিন সকালে। দেখা যায় পঞ্চায়েতের মেয়ে তার বান্ধবীকে পৌঁছে দেওয়ার জন্য রেল স্টেশনে যাচ্ছে। তখন বিষয়টি অনুদীপকে জানালে ওদের পেছন পেছনই যেতে বলে অনুদীপ, কারণ সে কোনো প্রকারে রিস্ক নিতে রাজি নয়। তার কথা মতো দুজন পুলিশ অফিসার তাদের পিছু পিছু যায় এবং দূর থেকে পঞ্চায়েতের মেয়ে এবং তার বান্ধবীর দিকে লক্ষ্য রাখে। এ পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু হঠাৎই একটা মালবাহী ট্রেন এসে সবকিছু উল্টো পুল্টো করে দেয়। ট্রেনটা চলে যাওয়ার পরই পুলিশরা দেখতে পায় যে পঞ্চায়েতের মেয়েকে উঠিয়ে নিয়ে গেছে আর তার বান্ধবীকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে গেছে। সাথে সাথে পুলিশের পাহারাদাররা অনুদীপকে জানায় এবং তারা মেয়েটার খোঁজ করা শুরু করে দেয়। এরপরেই আমরা দেখতে পাই সেই কিডন্যাপার মেয়েটিকে একটি ক্ষেতের মধ্যে চলে এসেছে। কিডন্যাপার একটি চাদর মুড়ি দেওয়ার কারণে তার মুখটি ভালোভাবে দেখা যায় না, কিন্তু মেয়েটির জ্ঞান ফেরা মাত্র সেই লোকটিকে চিনতে পারে। তখন মেয়েটি বলে আমাকে ছেড়ে না দিলে আমার বাবা তোর অবস্থা খারাপ করে ফেলবে। কিন্তু কে শোনে কার কথা? কিডন্যাপার তখন তাকে জিজ্ঞেস করে কি করেছিলি বাসর রাতে, বল কিভাবে আদর করেছিল তোর স্বামী। এসব বলার পরে কিডন্যাপার মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ে। এদিকে পুলিশ দুজন খুঁজতে খুঁজতে সেই ক্ষেতের পাশে চলে আসে এবং তারা ক্ষেতের ভেতরে খুঁজতে শুরু করে। এরপর দেখা যায় অনুদীপও তার পুলিশ টিম নিয়ে চলে এসেছে এবং খোঁজাখুঁজির এক পর্যায়ে অনুদীপ তাদেরকে দেখতে পায়। খুনি ওর অবস্থা টের পেয়ে গিয়ে পালাতে শুরু করে দেয়। অনুদীপ তাদের পেছনে ধাওয়া করে এবং কিছুক্ষণ ধাওয়া করার পরে সেই চাদর মুড়িটা আসামিটি ধরে ফেলে। চাদরটিকে সরানোর পর যে লোকটিকে দেখা যায় সেই লোকটি আর কেউ নয়, আর সেটা ছিল ধীরুপতির ভাউ রবি। এরপর অনুদীপ যখন তাকে পেটাতে শুরু করে তখন সে বলে আমি অপরাধী নই, আমি কাউকে খুন করিনি। অন্যদিকে দেখা যায় পঞ্চায়েতের মেয়ে ততক্ষণে মারা গিয়েছে। যাই হোক, এরপর রবিকে ওদেলা থানায় নিয়ে আসা হয়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং বেদম পেটাতেও থাকে।
অন্যদিকে গ্রাম পঞ্চায়েত এই খবর পেয়ে তাড়াতাড়ি করে স্টেশনে চলে আসে। গ্রাম পঞ্চায়েতের কথায় এবং আচরণে মনে হচ্ছিল গ্রামবাসী নয়, পুলিশের ওপর তারও একটা বিশাল প্রভাব রয়েছে। পঞ্চায়েত ওসিকে 10 লক্ষ টাকা ঘুষ দিয়ে রবিকে ছাড়িয়ে নিতে চায়। তারপর সে আর রবিকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আসলে পঞ্চায়েত চাইছিল তার মেয়েকে যে খুন করেছে তার ব্যবস্থা সে নিজেই করবে, যদিও এটা আইনের বাইরে, তারপরেও সে সেটাই করবে। ব্যাপারটি যখন অনুদীপ শুনতে পায় তখন সে খুব রেগে যায়। তারপরেও তার তেমন কিছুই বলার থাকে না। অন্যদিকে দেখা যায় পঞ্চায়েত রবিকে বিভিন্নভাবে টর্চার করছে। এত টর্চারের পরেও রবি বারবার বলছে, আমি আপনার মেয়েকে খুন করিনি, আমি নির্দোষ। ঠিক এমন সময় সেখানে চলে আসে রবির ভাই ধীরুপতি এবং তার স্ত্রী। তারা পঞ্চায়েতকে বোঝানোর চেষ্টা করে রবি নির্দোষ, সে মারেনি। কিন্তু পঞ্চায়েত তাদের কোনো কথাই শোনে না। এখানে আমরা দেখতে পাই পঞ্চায়েত তার মেয়ের খুনের বদলা নিতে একদম হিংস্র পশুর মতো হয়ে গেছে। ধীরুপতি এবং তার স্ত্রী তাকে বোঝাতে না পারে স্থানীয় এমএলএর কাছে যায়, কিন্তু তার কাছে গিয়েও তারা কোনো সাহায্য পায়নি, কারণ এমএলএও পঞ্চায়েতের সম্বোধন করে এবং তারা এক উকিলের কাছে যায়। তার কাছে গিয়ে তারা কিছুটা আশ্বস্ত হলেও তার চাপ শুনে তারা বাড়িতে চলে আসে। এভাবে আরও 2 দিন পার হয়ে যায়। হঠাৎই শোনা যায় গ্রামে আরও একটি সদ্যবিবাহিত মেয়ে খুন হয়েছে। এই খবরটা যখন অনুদীপ গ্রাম পঞ্চায়েতের কাছে পৌঁছায় তখন সে বুঝতে পারে ধীরুপতির ভাই রবি এই খুনটা করেনি, তাই সে তাকে মুক্ত করে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। তবে এই ঘটনার 2টো বিষয় লক্ষ্য করা যায়। গ্রাম প্রধান রাগান্বিত পুলিশের প্রতি, কারণ তারা এখনও খুনিকে ধরতে পারেনি। অন্যদিকে পুলিশ হতাশ, কে এই খুনগুলো চালিয়ে যাচ্ছে। এই সকল চিন্তা যেন অনুদীপের মাথায় বড় একটা চাপ সৃষ্টি করছিল। দেখা যায় অনুদীপ আবারও তার গার্লফ্রেন্ডের সাথে এই কেসটির ব্যাপারে কথা বলতে থাকে। এগুলো শুনে তার গার্লফ্রেন্ড বলে, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে ওই খুনিকে ধরার। উপায়টা হচ্ছে তারাই ওদেলা গ্রামে নিজেদের বিয়ের কাজটা সেরে ফেলবে, কারণ খুনি বিয়ের পরের দিন রাতে নববধূদের টার্গেট করে, তাহলে সে আমাকেও টার্গেট করবে। আর তুমি যদি একটু সতর্ক থাকো তাহলে অবশ্যই তুমি খুনিকে ধরে ফেলতে পারবে। তারপরে তার গার্লফ্রেন্ড একটু চিন্তা ভাবনা করতে বলে। সে তার গার্লফ্রেন্ডের অনেক জোরাজোরিতে রাজি হয়ে যায়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা এই ওদেলা গ্রামে বিয়েটা করে ফেলবে। এরপর সে প্ল্যান মতো গ্রামের সবাইকে জানায় যে সে এই গ্রামেই বিয়ে করবে। অনুদীপের বিয়েটাও নির্ধারিত দিনেই হয়ে যায়। বিয়ের অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়নের জন্য হাতে কিছু টাকা দিয়ে দেয় এবং গ্রামের সকল মানুষ যেন এই বিয়েতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করে দেয়। এবার সবাই নবদম্পতিকে বাসায় পৌঁছে দিয়ে যে যার মতো বাড়িতে ফিরে যায়। এরপর দেখা যায় রবি, তিরুপতি এবং সাম্বা তাসের আড্ডায় মেতে উঠেছে। অন্যদিকে দেখতে পাই যে তিরুপতির স্ত্রীর সাথে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। মধ্যরাতে হঠাৎ করে তার কিছু একটা আওয়াজে ঘুম ভেঙে যায়। সে উপরের দিকে তাকিয়ে দেখতে পায় ট্রাঙ্কটা নড়াচড়া করছে, আর হয়তোবা সে ভেবেছিল ইঁদুর হয়তোবা নড়াচড়া করছে। এরপরে হঠাৎ করে ট্রাঙ্কটা উপর থেকে নিচে পড়ে যায়। পরবর্তীতে তিরুপতির স্ত্রী কৌতূহলবশত ট্রাঙ্কটার কাছে যায়। এরপর ট্রাঙ্কটা খুললে তার মাথা যেন আকাশ ভেঙে পড়ে। ট্রাঙ্কটির মধ্যে সে দেখতে পায় মেয়েদের অনেকগুলো ব্রাশ, সোনার আংটি এবং চেইন রয়েছে। এগুলো দেখার পরপরই সে সবকিছু বুঝতে পারে। এদিকে সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি বাইরে আসে এবং ছুটতে ছুটতে চলে আসে পঞ্চায়েতের বাড়ির দিকে। সে পঞ্চায়েতকে গিয়ে আংটিটি দেখায়। এটা দেখে পঞ্চায়েত বলে, এটা তো আমার মেয়ের এঙ্গেজমেন্টের আংটি। আংটিটি দেখে পঞ্চায়েত তার কাছে জানতে চায় সে এটা কোথায় পেল, কিন্তু তিরুপতির স্ত্রী কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায় মাধবীদের বাড়িতে। আংটিটি দেখে মাধবীর বাবা মাও চিনতে পারে। তারা বলে, এটা তো আমার মেয়ে মাধবীর আংটি। এরপরে সে আরও একটি ভিকটিমের বাড়িতে চলে যায় এবং সেখানে এসে একই রেজাল্ট আসে। তখন আর ওর বুঝতে বাকি থাকে না কে এই সিরিয়াল কিলার। এরপর সে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে আসে। তৎক্ষণাৎ সকাল হয়ে গেছিল। সে বাড়িতে এসে দেখতে পায় তিরুপতি এবং ও তার ভাই কেউ বাড়িতে নেই, কিন্তু সে দেখে গিয়েছিল তারা বারান্দায় ঘুমাচ্ছে। সে তার স্বামীকে কোথাও দেখতে না পেয়ে তার মনে মনে ভয় হচ্ছিল এবং সে অনুদীপকে বারবার কল দিতে থাকে, কিন্তু কেউ ফোনটা ধরছিল না। এদিকে দেখা যায় অনুদীপ খবরের কাগজ পড়ছে এবং চা খাচ্ছে। অনুদীপ তিরুপতিকে দেখে বলে, অনেকগুলো ময়লা জামা কাপড় জমা হয়েছে, তা যেন সে ধোয়ার ব্যবস্থা করে। তিরুপতি মাথা নাড়ে বাসার ভেতরে চলে যায়। এরপর আমরা দেখতে পাই তিরুপতি একটা বড় বস্তা নিয়ে বেরিয়ে আসে এবং অনুদীপের সামনে থেকে চলে যায়। তিরুপতি চলে যাওয়ার কিছুক্ষণ পরে অনুদীপ তার ফোনের কাছে যায় এবং চার্জ থেকে খুলে দেখে তিরুপতির স্ত্রী তাকে 47টি কল দিয়েছে। তারপর অনুদীপ তার কাছে কল ব্যাক করলে রাধার কোনো কথাই সে শুনতে পাচ্ছিল না, কারণ রাধা এই মুহূর্তে ওদেলা রেল স্টেশনের কাছে ছিল। এত শব্দের মধ্যে অনুদীপ একটা কথাই শুনতে পায়, স্যার ম্যাডাম কোথায়, খোঁজ করুন। কথাটা শোনার পর অনুদীপ রুমে গিয়ে দেখে তার নববিবাহিত স্ত্রীকে সে খুঁজে পাচ্ছে না। এরপর রাধা কাঁদতে কাঁদতে জানায় খুনি আর কেউ নয়, তার স্বামী তিরুপতি। এই কথা শুনে অনুদীপ অবাক হওয়ার পাশাপাশি সে বুঝতে পারে কিভাবে তার নববিবাহিত স্ত্রীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আসলে তিরুপতি যখন ময়লা কাপড় আনতে রুমে প্রবেশ করে তখনই সে অনুদীপের স্ত্রীকে অজ্ঞান করে ময়লা কাপড়ের বস্তার মধ্যে ভরে তার চোখের সামনে দিয়ে নিয়ে যায়।
এরপরে শুরু হয়ে যায় খোঁজাখুঁজি। অন্যদিকে আমরা দেখতে পাই তিরুপতির স্ত্রী তার পোশাক উপর থেকে তিরুপতির কাপড় শুকিয়ে তারপরে পেছন পেছনে যাচ্ছে। এরপর রাধা একটি পরিত্যক্ত কুয়ার কাছে এসে পৌঁছায়। কুয়োর দিকে তাকালে রাধা দেখতে পায় তিরুপতি অনুদীপের স্ত্রীর ওপর অত্যাচার শুরু করেছে। এমন সময় সে রাধাকে দেখে অনুদীপের স্ত্রীকে ছেড়ে উপরে চলে আসে। এবার তিরুপতিকে দেখে একজন সুপুরুষ মনে হচ্ছিল এবং সে রাধাকে বলে কেন এমন হলো। এরপরে আমরা দেখতে পাই রাধা এবং তিরুপতির বিয়েটা স্বাভাবিক ছিল না। রাধার অমতে তিরুপতিকে তাকে বিয়ে করতে হয়েছিল। ফুলসজ্জার রাতে রাধা তিরুপতিকে বিভিন্ন অপমানজনক কথা বলে এবং তাকে যে অপছন্দে বিয়ে করেছে এইটা সেটা প্রত্যেকটা অপমানজনক কথাতে বুঝিয়ে দেয়। রাধার এ ধরনের আচরণে তিরুপতির মধ্যে এক ধরনের ক্ষোভ সৃষ্টি হয়। তাই সে যেহেতু ফুলসজ্জার রাত উপভোগ করতে পারেনি, এই জন্য সে নববিবাহিত মেয়েদেরকে তুলে এনে তাদের বাসর রাতে প্রথমে কি হয়েছিল এই গল্প শুনতে চায়। এরপরে সে তাদেরকে ধর্ষণ করে হত্যা করে। তিরুপতির এ ধরনের কথা শুনে রাধা তাকে বারবার অনুরোধ করে যে পুলিশ অফিসারের স্ত্রীকে ছেড়ে দাও। তখনই তিরুপতি রাধাকে একটি কাঠ দিয়ে আঘাত করে কাদার মধ্যে ফেলে দেয়। এরপর সে আবারও কুয়োর মধ্যে চলে আসে এবং অনুদীপের স্ত্রীর উপর অত্যাচার শুরু করে। এ সময় রাধার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় মাঠে একটি কোদাল পড়ে রয়েছে, আর সেটি নিয়ে সে কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়লে তিরুপতির দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। এরপরই আমরা দেখতে পাই রাধা তিরুপতির কাটা মাথাটি নিয়ে স্টেশনের পথ ধরে হেঁটে আসছিল, যে দৃশ্যটা আমরা গল্পের শুরুতেই দেখতে পেয়েছিলাম। আর এই দৃশ্যটির মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তোমাদের মনে হয়তো বা একটা প্রশ্ন রয়ে গিয়েছে, তিরুপতির ভাই রবিকে একই স্পটে কিভাবে ধরা হয়েছিল? আসলে রবি গিয়েছিল রেল স্টেশন থেকে চুরি করতে। আসলে তারা দুই ভাই একই রকমই চাদল মুড়ি দেওয়ার কারণে তিরুপতির বদলে রবিকে ধরে ফেলে পুলিশ। আসলে এখানে একটা কঠিন বাস্তবতা হলো রাধা তার অমতে বিয়ে করছিল তিরুপতিকে। রাধার অবহেলা এবং তার আচরণে তিরুপতি অমানুষ এবং হিংস্র পশুতে পরিণত হয়েছিল। তার এই আচরণে ওদেলা সকল মানুষই কেঁদেছিল। এখানে কার কতটা দোষ তা আমরা বিচার করতে যাব না। আসলে রাধাদের মতো কিছু মেয়েদের জন্য ভারতের প্রতি বছর 12,000-এরও বেশি পুরুষ পুরুষত্বহীনতা হারায় এবং তারা এমন সব অপকর্মে ফেঁসে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এমনই সব ভয়ঙ্কর ভয়ঙ্কর গল্প শুনতে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।